আসসালামু আলাইকুম। ৫ই আগস্টের পর থেকে এক কথায় কিন্তু বলা যেতে পারে যে আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে, সেই রাজনৈতিক দলটি অনেকটাই নির্বাসিত অবস্থায় রয়েছে। কারণ আওয়ামী লীগের যিনি সভানেত্রী এবং ৫ তারিখে উনার যে পতন হয়, সেই পতনের পর থেকে কিন্তু উনি ভারতের দিল্লিতে অবস্থান করছেন। এবং উনার যে সকল রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন শীর্ষস্থানীয় থেকে তৃণমূল পর্যায়ের, তাদের উপর বিভিন্ন ধরনের হামলা, মামলা এবং নির্যাতন, নিপীড়ন চলমান রয়েছে। যার প্রেক্ষিতে কিন্তু তারাও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছেন এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও সাধারণত গা ঢাকা দিয়ে অবস্থান করছেন। সেই হিসাবে তারা কোনোভাবেই কিন্তু রাজনীতির যে মাঠ রয়েছে, সেই রাজনীতির মাঠে কিন্তু তাদের যে একটি আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশ করার চেষ্টা করলেও বারবার কিন্তু তারা ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন। তবে ৫ই আগস্টের পূর্বের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে বাংলাদেশের মানুষ এবং এই যে জুলাই আগস্টের বিষয়, তখন কিন্তু এই হাসিনার সরকারকে বা আওয়ামী লীগের যে সরকার শাসন ব্যবস্থায় ছিল, তাদেরকে নানাভাবে কিন্তু স্বৈরাচার, ফ্যাসিস্ট, ফ্যাসিবাদ ইত্যাদি উপমা বা তকমা কিন্তু দিয়েছিল সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক বিভিন্ন দলের বিভিন্ন নেতাকর্মীরা। এখন পর্যন্ত কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু তাদের প্রত্যেকটি সভা সমাবেশে অথবা কোনো ব্যক্তিগত বক্তব্য যদি উপস্থাপন করেন, সেখানে দেখবেন যে আপনারা আওয়ামী লীগ রাজনৈতিক দলটিকে একই ধরনের উপমা, তকমা ব্যবহার করে বা টাইটেল ব্যবহার করে তারা কিন্তু সম্বোধন করেন। এবং এটি যে শুধু তারা করেন তা কিন্তু নয়, দেশের অন্যান্য যে সকল রাজনৈতিক দলসমূহ রয়েছে, তারাও কিন্তু এই শব্দগুলো ব্যবহার করেন। কিন্তু এখানে আমি যে বিষয়টি আসলে পজিটিভলি দেখছি বা পজিটিভ দিক হিসাবে আওয়ামী লীগের জন্য দেখছি, সেটি হচ্ছে এত বেশি তকমা, এত বেশি স্বৈরাচার, এত বেশি ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ মূলক গালাগালি শোনার পরও আওয়ামী লীগের জনপ্রিয়তা ৫ তারিখের পূর্বে যেমন ছিল, ৫ তারিখের পর থেকে কিন্তু হুড় করে বাড়তে শুরু করেছে। আপনি একটি জিনিস লক্ষ্য করলে দেখবেন যে যতগুলো জনমত জরিপ নেওয়া হচ্ছে, প্রত্যেকটি জনমত জরিপে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চ পর্যায়ে বা শীর্ষস্থানীয় যারা মানুষ বাংলাদেশে বসবাস করেন, রাজনীতিতে যাদের অবদান রয়েছে বা রাজনীতির সাথে যাদের জড়িততা রয়েছে, তারা থেকে শুরু করে একদম যারা কোনো প্রকার রাজনীতিতে বিশ্বাস করেন না, তারা পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের পক্ষে তাদের মতামত দিচ্ছেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাধারণ জনগণ। অর্থাৎ যারা আমাদের দেশের একদম মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর খেটে খাওয়া মানুষ, তারা বিগত দিন ভালো ছিলেন এবং বর্তমান সময়ে ভালো নেই, এই বিষয় দুটির মধ্যকার তুলনা করে তারা পূর্বের সরকারকে বহাল চান এবং আওয়ামী লীগের পক্ষে তাদের জনমত দাঁড় করিয়ে দিচ্ছেন। আল্টিমেটলি আমি যদি সব বিষয় হিসাব করি, তাহলে এই যে স্বৈরাচার, ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ তকমা দেওয়ার পরও আওয়ামী লীগের জনপ্রিয়তা এত বেড়ে যাচ্ছে বা আওয়ামী লীগের জনপ্রিয়তার ধারে কাছে আ বিএনপি বা জামাত যেতে পারছে না। এগুলো কিন্তু সত্যিকার অর্থে ভাবিয়ে তোলার মতো একটি বিষয়। এবং যেহেতু এই জনমত বেড়েই চলছে, সেই হিসাবে সাধারণত শেখ হাসিনা যদি কোনোভাবে চেষ্টা করেন দেশের অভ্যন্তরে প্রবেশ করার জন্য, সেটি আন্তর্জাতিক রাজনীতির প্রভাবে হোক, সেটি দেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাবে হোক, অথবা যদি ধরে নিই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে নেমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করলো এবং শেখ হাসিনা দেশে ফিরে আসলেন। এমত অবস্থায় আসলে কি হবে? এমত অবস্থায় এই যে জনমতের বিষয়টি নিয়ে আমি এতক্ষণ ধরে কথা বললাম, সেই জনমতের প্রভাবে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা কোনো না কোনোভাবে আবার নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করে ফেললেন। সেই হিসাবে কিন্তু শেখ হাসিনা পুনরায় আবার ক্ষমতায় বহাল হয়ে যাবেন। এবং শেখ হাসিনা যদি পুনরায় ক্ষমতায় বহাল হয়ে যান, তাহলে যারা এই জুলাই আগস্টের ঘটনাগুলোর সাথে জড়িত এবং যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকা অবস্থায়
আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, মামলা মোকদ্দমা করেছে, তারা কিন্তু বেশ একটা বিপাকে পড়ে যাবেন। সেই হিসাবে শেখ হাসিনাকে কিভাবে আটকানো যায়, এই বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের পরিকল্পনা করছেন সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এবং তাদের সাথে, সাথে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে, তারাও কিন্তু একজোট হয়ে এই বিষয়টি চেষ্টা করছেন। এবং আরেকটি বিষয় এখানে রয়েছে, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নতুন রাজনৈতিক দলটি করেছে, এখন যদি আওয়ামী লীগ হুট করে দেশে তাদের রাজনৈতিক অবস্থা বা রাজনৈতিকভাবে জনমত সংগ্রহ করে আবির্ভাব ঘটায়, তাহলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে, সেটি কিন্তু মুখ থুবড়ে পড়বে। কারণ আওয়ামী লীগ যদি মাঠ রাজনীতিতে ফিরে আসে, তাহলে এই যে নাগরিক শক্তি বা নাগরিক ঐক্য, যাই হোক আমার সঠিক নামটি মনে নেই, তাদের সাথে কিন্তু বিভিন্ন ধরনের দাঙ্গা ফ্যাসাদ যে বিষয়টি রয়েছে আমাদের চিরাচরিত রাজনৈতিক ইতিহাস বাংলাদেশে, সেটি কিন্তু তৈরি হয়ে যাবে। এবং আওয়ামী লীগ এত শক্তিশালী এবং এত বৃহৎ একটি রাজনৈতিক দল, যাদের নেতাকর্মীর দাপটে বা নেতাকর্মীদের শক্তির কাছে এই নতুন ছাত্রদের রাজনৈতিক দল আমার মনে হয় না কোনোভাবে টিকতে পারবে। এখানে অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রশাসনিকভাবে এই রাজনৈতিক দলটিকে বা ছাত্রদের রাজনৈতিক দলটিকে যদি সহযোগিতা করে, সেটি অন্য একটি বিষয়। তবে দেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আন্তর্জাতিক রাজনীতি যেভাবে চাপ প্রয়োগ করছে, সেই চাপ প্রয়োগের প্রভাব এবং ধারা যদি অব্যাহত থাকে, তাহলে নিরপেক্ষ পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং সেই হিসাবে আমি মনে করতে পারি বা আমরা ধরে নিতে পারি যে আওয়ামী লীগকে সরিয়ে রাখার জন্য বা শেখ হাসিনাকে দূরে রাখার জন্য, রাজনীতি থেকে বিরাজনীতিকরণ করে রাখার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা বর্তমানে চলছে। এবং আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, সেটি হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসা বা আওয়ামী লীগ কি প্রকৃতপক্ষে নির্বাচনে আসতে পারবে কিনা, এই বিষয় নিয়ে আমরা সাধারণত একটি মতামত, মতাদর্শ বা আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সমূহে দেখতে পাচ্ছি। এর প্রধান কারণ হচ্ছে সম্প্রতি কিন্তু আমাদের নির্বাচন সংস্কার যে কমিশন রয়েছে, সেই সংস্কার কমিশন কিন্তু একটি বার্তা গণমাধ্যমে উপস্থাপন করেছে এবং সেই বার্তাটি হচ্ছে এরকম যে নিবন্ধন যদি না থাকে, তাহলে সাধারণত নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব নয় বা নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না। হুট করে নির্বাচন কমিশন সংস্কার প্রধান যিনি রয়েছেন, উনার মুখ থেকে এই নিবন্ধন, রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ক এ ধরনের কথাবার্তা সত্যিই কিন্তু আশ্চর্যজনক এবং এতে অনেকটা চিন্তার উদ্রেক হয়। তাহলে কি পরবর্তীতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সরিয়ে রাখার যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার অংশ হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন কি বাতিল করা হতে পারে কিনা, এটি নিয়েও কিন্তু ইতিমধ্যে আলাপ আলোচনা এবং সংশয় শুরু হয়ে গেছে। তবে আমি যেভাবে বলেছি যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে রাজনীতি থেকে দূরে রাখলে সাধারণত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে রাজনৈতিক দলটি রয়েছে, নতুন করে তাদের উত্থান হয়েছে, তারা এগিয়ে যেতে পারবে এবং তাদের যে রাজনীতির পটভূমি রয়েছে, সেই পটভূমির ধারা অব্যাহত রাখার চেষ্টা করে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জয়লাভ না করলেও তারা একটি পর্যায়ে তাদের অবস্থান দাঁড় করাবে। অথবা আমি যদি এখানে ধরি যে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা দীর্ঘায়ন করার প্রক্রিয়াটাও কিন্তু এই রাজনৈতিক দলের দ্বারাই অনেকটা প্রভাবিত হবে। সেই হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রকৃতপক্ষে নির্বাচনের পূর্বে হবে কি হবে না, এটি আসলে দেখার অপেক্ষা। এবং এটি যদি তারা করতে সক্ষম হয়, তাহলে আমার মনে হয় যে আওয়ামী লীগ তাদের যে আন্দোলন, লড়াই এবং সংগ্রামের ইতিহাস রয়েছে, এমনিতেই আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে মার্চ বা ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ তীব্র আন্দোলনে নামবে। এমনকি হরতাল কর্মসূচিও কিন্তু তারা পালন করার ইঙ্গিত ইতিমধ্যে দিয়েছে। এবং হরতাল পালন করার যে বিষয়টি, এর মধ্যে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে একটানা সবথেকে বেশি হরতাল দেওয়ার রেকর্ড রেখেছে এবং একটানা হরতাল দিয়ে তারা কিন্তু তাদের দাবি আদায় করারও রেকর্ড বাংলাদেশে রেখেছে। সেই হিসাবে যদি আওয়ামী লীগকে যেভাবে একচেটিয়া করে রাখার এবং শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে রাখার যে পরিকল্পনা
গ্রহণ করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নেতৃত্ব দানকারী উপদেষ্টা যারা রয়েছেন তাদের মাধ্যমে এটি কোনোভাবেই আসলে সম্ভব হবে না। এবং এটি যদি সম্ভব হয়েও যায়, তাহলে আমি যেমনটি বলছিলাম যে আওয়ামী লীগ তার সুপরিচিত যে রূপ রয়েছে সেই রূপের মাধ্যমে ফিরে আসবে।